নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 22 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আপাতত চাকরিহারাদের ভাতা নয়, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। রাজ্যে দমকলের সংখ্যা 166, বাড়ছে আরও 25টি কেন্দ্র, বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুভেন্দুর হুঁশিয়ারি, অনুব্রতকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, মমতার বিরুদ্ধেও সুর চড়ালেন বিরোধী দলনেতা। বিরাট ক্ষতি হয়ে গেল জন বার্লার, বললেন কষ্ট হচ্ছে। দল বদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের। পুলিশ তোলা তুললে কি হবে, পরিষ্কার জানিয়ে দিলেন সিপি। সিন্ধু জল চুক্তি আর পুনর্বহাল হবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গাজা নীতির প্রতিবাদ, যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ভাঙচুর, 2 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত। তৃণমূলের যুব সভাপতি পদে ভিলেজ পুলিশ, তীব্র বিতর্ক জলপাইগুড়ির রাজনীতিতে। এবার আসছি বিস্তারিত খবরে। এসএসসি চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া যাবে না। রাজ্য সরকারের নির্দেশিকার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 25,000 এবং 20,000 দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই প্রকল্প ঘোষণা করেছিলেন। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার হলফনামা দেবে, তারপর 2 সপ্তাহের মধ্যে আমরা হলফনামা দেব, শুনানি হবে। শামীম বলেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। যারা সাদা খাতায় চাকরি পেল, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেল, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেল, প্যানেলের বাইরে চাকরি পেল, তাদের কাছ থেকে চাকরি ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে, মাইনের টাকা ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে। রাজ্য সরকার মাইনে ফেরত নেওয়ার কোনো পদক্ষেপ করছে না, উল্টে তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার বন্দোবস্ত করছে। এভাবে তো চলতে পারে না। হাইকোর্টের প্রশ্ন উঠেছিল, এই স্কিমের সুবিধাভোগী কেন মামলা করতে আসবেন? 20,000 এবং 25,000 টাকা দেওয়া হবে বলবেন, সেটা কিভাবে ঠিক হলো? এই স্কিমের মাধ্যমে কত মানুষ সুবিধা পাবেন? আগে এইভাবে আর্থিক সুবিধা কবে দেওয়া হয়েছিল? যাদের টাকা দেবেন তারা বদলে কি তারা দেবেন, নাকি টাকা নিয়ে ঘরে বসে থাকবেন সঙ্গে পর্যবেক্ষণ? তার মানে আপনারা টাকা দিয়ে যাবেন, যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিষ্পত্তি না করছে রিভিউ মামলা তো হতেই থাকবে, ততদিন এইভাবে টাকা দিয়ে যাবেন। মানুষের টাকা দিয়ে যাবেন তাদের, যারা ঘরে ঘরে বসে থাকবেন। বৃহস্পতিবার বিরোধী জননেতার শুভেন্দু অধিকারী খিদিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য প্রদান করেছেন। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রথম অর্ধে পাল্টা বক্তব্য রাখেন দমকল মন্ত্রী সুজিত বসু। বর্তমানে পশ্চিমবঙ্গে ফায়ার স্টেশনের সংখ্যা 166। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে আরও 57টি ফায়ার স্টেশন হয়েছে। বিধানসভার অধিবেশনে জানিয়েছেন দমকল মন্ত্রী, করোনার জন্য 2 বছর কিছুটা কাজ থমকে গিয়েছিল। 25টি নতুন দমকল কেন্দ্রের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণ থেকে শুরু করে সমস্ত কাজ এগোচ্ছে দপ্তর। অদূর ভবিষ্যতে আরও কয়েকটি ফায়ার স্টেশন তৈরি হবে। শুক্রবার বিধানসভার অধিবেশনে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে অগ্নিকাণ্ড মোকাবিলার জন্য 26টি দমকল কেন্দ্র রয়েছে। 609টি দমকলের গাড়ি, 869টি পাম্প রয়েছে, 7,711টি যন্ত্রপাতি রয়েছে যা আগুন নেভানোর কাজে প্রয়োজনীয়। রোবোটিক ফায়ার ফাইটার 4টে রয়েছে। অধিবেশনে তথ্য প্রদান করে বললেন সুজিত বসু, 110 কোটি টাকা আগুন নেভানোর যন্ত্রপাতি কেনার জন্য প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমের সিউড়ি এবং উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হয়ে উঠল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক বিশাল জনসভা সিউড়ির রাজপথে নেমে আসে, যা আসন্ন নির্বাচনী লড়াইয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়। এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়েও তীব্র কটাক্ষ ছুড়লেন। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি নতুন বিতর্কের সূচনা করেন। সিউড়ির সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তার ঝাঁঝানো বক্তৃতায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির অভিযোগ এবং উন্নয়নমূলক কাজের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তবে তার বক্তৃতার সবচেয়ে চাঞ্চল্যকর অংশ ছিল অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জড়িত থাকার অভিযোগ এবং তার বর্তমান জেল হেফাজতের প্রসঙ্গ টেনে শুভেন্দু পরিষ্কার জানান, অনুব্রতকে গ্রেপ্তার না করলে 50,000 লোক নিয়ে আসব। এই প্রকাশ্য হুমকি রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে এবং অনুব্রত মণ্ডলের বিচার প্রক্রিয়া এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা চলছে, তখন শুভেন্দুর এই সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের জন্য এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল। এমন ঘটনা কখনো ঘটতে পারে ভাবতেই পারেননি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূলের নেতা জন বার্লা। তিনি নিজেও স্বীকার করলেন খুবই কষ্ট হচ্ছে তার। বড় ক্ষতি যে হয়ে গেল তাও মেনে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যে বাড়ি থেকে সংগঠনের শুরু, সেই বাড়ির এমন অবস্থা হবে ভাবতেও পারেননি এই তৃণমূল নেতা। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বার্লার পৈতৃক বাড়ি। শনিবার দুপুরে আচমকাই বাড়ির আগের কাঠের দোতলা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ। ঘটনাস্থলে ছুটে আসেন তারা। বার্লা জানিয়েছেন অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কয়েকদিন আগেই ইলেকট্রিকের পোস্টে আগুন লেগে গিয়েছিল, ওর উপরে বক্স ছিল, তার অস্থায়ী একটি বক্স লাগিয়ে তার উপরে কাজ করে চলে গিয়েছিল। আজ বোধহয় কোনোভাবে শর্ট সার্কিট হয় এবং বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে। নিচে সেই সময় বাচ্চারা খেলছিল, তাই তার থেকেই আমার বাড়িতে আগুন লেগে যায়। আমি দমকলে ফোন করি, তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে চা বাগানের লোকজন ছুটে আসেন। তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, এটা আমার পৈতৃক বাড়ি, অনেকটা ক্ষতি হয়ে গেল। এই ঘর থেকেই সংগঠন শুরু করেছিলাম, সেই কারণে এই ঘর নষ্ট করিনি, কষ্ট তো হবেই। ফের সমেজাজে দিলীপ ঘোষ। এবার দল বদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সংগঠনের সৌজন্যের অভাব রয়েছে বলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। দিলীপের সঙ্গে একমত নয় রাজ্য নেতৃত্ব। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রাসমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে সমেজাজে ধরা দেন। তার কথায়, যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেকের দুর্নীতি হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইডলাইন বেঁধে দিয়েছেন, তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কিভাবে? তার আরও দাবি, বিজেপি উদার দল, বসুবৈধ কুটুম্বকম এর বিশ্বাসী, সকল দিককে নিয়ে চলতে চায়। সবকা সাথ সবকা বিকাশ দলের মূল মন্ত্র। দলের প্রাক্তন রাজ্য সভাপতির মতের সঙ্গে সহমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তার কথায়, দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, কেন্দ্র রাজ্যে রাজনীতি করেছেন, তবে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে একথা কিভাবে বলা যায়? তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে। একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তার দাবি, 26-এর বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে। বিজেপি তো নিজেদের মধ্যে ঝামেলাই করে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর দাপটকে ভালোভাবে নেয়নি দিলীপ ঘোষের মতো আদি নেতারা। দলবদলু নেতাদের নীতি মানতে পারছেন না তারা, উল্টে দলবদলু নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগের কালিতে কালিমা লিপ্ত হচ্ছে গেরুয়া শিবির। পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এদিন নাম না করে শুভেন্দু শঙ্করদের বিরুদ্ধে সেই ক্ষোভই উগড়ে দিয়েছেন দিলীপ ঘোষ, মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর কয়েকদিন তারপরেই রথযাত্রা। আগামী 27শে জুন নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যাচ্ছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তবে এইবারের রথযাত্রা আরও সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সিপি মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রতিটি থানাকেই আরও সজাগ থাকতে হবে। যেহেতু রথের দিন মহরমও রয়েছে, তাই যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই নির্দেশ। একই সঙ্গে তোলাবাজি করলে কোনো পুলিশ আধিকারিকদের কি হবে তাও জানান মনোজ ভার্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, বন্দর এলাকায় বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে সিপি। থানাগুলিকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করে নিজস্ব নির্দিষ্ট জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উঁচু তলার পদস্থ অফিসারদেরও সবটা নজরে রাখতে বলা হয়েছে। তবে তার সাফ বক্তব্য, পুলিশের টাকা তোলার কোনো অভিযোগ এলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, আর যদি দোষ প্রমাণিত হয় দ্রুত, তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি হলেও সিন্ধু জল চুক্তি আর পুনর্বহাল করা হবে না, কারণ প্রতিবেশী দেশ চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। পাকিস্তানকে দেওয়া জল এবার ভারত তার অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে, এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একটি সাক্ষাৎকারে শাহ বলেন, আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করা যায় না, তবে তা স্থগিত করার অধিকার রয়েছে। আমরা তাই করেছি। দুই দেশের শান্তি এবং অগ্রগতির জন্য যে চুক্তির সূত্রপাত হয়েছিল, কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে পাকিস্তান। তাই সিন্ধু জল চুক্তি আর কখনো পুনর্বহাল করা হবে না। পাশাপাশি সিন্ধুর শক্তিকে কেন্দ্র ক্ষয় হতে দেবে না বলেও সেই সাক্ষাৎকারে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ধু সংঘাতের আবহে শাহ বলেন, আমরা একটি খাল খনন করে পাকিস্তানের প্রবাহিত জল রাজস্থানে নিয়ে যাব। পাকিস্তান অন্যায়ভাবে যে জল পাচ্ছে তা আর পাবে না। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় নিহত হন 26 জন নিরীহ পর্যটক। সেই ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় চরম উত্তেজনা এবং ক্ষোভ। পহেলগাঁও জঙ্গি হামলার পরের দিনই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছিল ভারত। তা আপাতত বহাল থাকছে। 9 বছরের আলোচনার পরে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থায় সিন্ধু জল চুক্তি সই করেছে ভারত পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা এবং চন্দ্রভাগা জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে চুক্তির শর্ত অনুযায়ী ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। সেই চুক্তি থেকে ভারত যদি সরে আসে তাহলে গোটা পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করায় যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হয়েছে। দুটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। পাশাপাশি প্যালেস্তাইন অ্যাকশন নামের একটি সংগঠন জানিয়েছে তাদের 2 সদস্য অক্সফোর্ডশায়ারে অবস্থিত RAF ব্রাটিশ নটন ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার নামে সামরিক বিমানের ইঞ্জিনে রং স্প্রে করে এবং লোহার রড দিয়ে সেগুলিতে আঘাত করে। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেও যুক্তরাজ্য এখন সামরিক কার্গো পাঠাচ্ছে, গাজার আকাশে নজরদারি বিমান ওড়াচ্ছে এবং মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য শুধু সহযোগী নয়, বরং গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ অপরাধ সক্রিয়ভাবে জড়িত। সামাজিক মাধ্যমে তাদের পোস্ট করে ভিডিওতে দেখা যায় 2 আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটার চালিয়ে RFF এর ঘাঁটির ভিতরে প্রবেশ করে। ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে প্রায় বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়। এই পদে নিয়োগ নিয়েও স্বজন পোষণের অভিযোগ নতুন নয়। তবে এবার সেই ভিলেজ পুলিশকেই বড় দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে শাসক দলের এক সিদ্ধান্ত ঘিরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। জেলায় দলীয় সংগঠনের শীর্ষ পদে এবার জায়গা দেওয়া হয়েছে ময়নাগুড়ি থানায় কর্মরত এক ভিলেজ পুলিশকে। ওই ভিলেজ পুলিশের নাম রামমোহন রায়। ওই ব্যক্তি এদিন পুলিশের হয়ে কাজ করলেও এবার তার কাঁধেই তুলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা যুব সভাপতির দায়িত্ব। তাই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। ভবিষ্যতে ভোট পেতে তৃণমূলের এই পদক্ষেপ কৌশলী বলে মনে করছেন কেউ কেউ। রামমোহনের বয়স কম, সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করতে পারেন, আর তার থানার অভিজ্ঞতা রাজনীতিতে কাজে লাগতে পারে বলে মনে করছে তৃণমূল নেতাদের একাংশ। রামমোহন নিজেও জানিয়েছেন তিনি আর পুলিশের চাকরিতে নেই। তিনি জানিয়েছেন ভিলেজ পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন, এখন দল তাকে যে দায়িত্ব দিয়েছেন তা পূর্ণ মনোযোগ দিয়ে সামলাতে চান। তিনি আরও জানান, বিধানসভা ভোট আসছে, তাই সবাইকে নিয়ে মাঠে নামা দরকার। এসব ব্যাখ্যাতেও বিরোধীদের ক্ষোভ মিটছে না। এমনকি তার জন্য থানার ভিতরে আলাদা ঘরও ছিল। কাদের আশীর্বাদে এটা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না বলে জানান ওই বিজেপি নেতা। তিনি প্রশ্ন তুলছেন যে পদে বেতন খুবই সীমিত, সেই পদ থেকে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে সামাজিক কাজে নামেন কিভাবে। তার দাবি, রামমোহন এই উন্নতির পিছনে আসল খেলা কি তার সবাই বোঝে। এটা সাধারণ চাকরি না, এটা ছিল রাজনৈতিক পাইপলাইন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই অন্য সুর শোনা গিয়েছে। এতে অন্যায় কিছু নেই, বরং তরুণ নেতৃত্ব দল আরও শক্তিশালী হবে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে এই নিয়োগ শুধু কৌশলগত নয়, বরং তৃণমূল বার্তা দিতে চাইছে দল তাদের যাদের প্রয়োজন তাদেরকেই মনে করে, তাদের যে কোনো স্তর থেকে তুলে আনতে পিছপা হবে না। যদিও এই যুক্তিতে বিরোধীরা খুশি নয়, তাদের দাবি এটা আবার প্রমাণ হবে রাজ্যের প্রশাসনিক স্তরেও রাজনৈতিক প্রভাব কতটা গভীরভাবে ছড়িয়ে আছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।